যে নৃশংসতার সঙ্গে অভয়া খুন হয়েছে, যে নৃশংসতার সঙ্গে তাকে পাশবিক অত্যাচার চালিয়েছে, সেই খুনিরা আজও সমাজে তারা সগর্বে ঘুরে বেড়াচ্ছে। যে তেজস্বীভাবে ডাক্তাররা লড়েছিল, সেই তেজস্বী ডাক্তারদের এক কাপ চাতে কোথায় যেন মিলিয়ে গেল তাদের গর্জন, তাদের প্রতিবাদ, তাদের প্রতিবাদী কণ্ঠ, সব যেন চুপসে গেল। নিজেদের জীবনকে সুনিশ্চিত করার জন্য তারা ওই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়েছিল, কিন্তু যে বোনটা চলে গেল, যে মা বাবার মেয়ে চলে গেল, তার বিচারের জন্য ঝাঁপিয়ে পড়ে কোনোভাবে তারা সেইভাবে মরণাত্মকভাবে আক্রমণ করেনি। আমাদের শুভেন্দুদা কখনো বলেননি এই আওয়াজ তুলতে এবং পিছু পা হতে। প্রত্যেকটা মানুষের পাশে দেখেছেন উনি, এবং প্রত্যেকটা জায়গায় উনি বলেছেন যে আমি এর শেষ দেখে ছাড়বো। পারমিতা দি, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার, সবাইকে স্বাগত। দিদি, অভয়া কাণ্ড তার 1 বছর পূর্তি, কিভাবে দেখছেন বিষয়টা? প্রথমে একটা দীর্ঘশ্বাস আমাদের মনের মধ্যে দাগ কাটে। আজকে মধ্যরাতে সেই কালো দিন, কালো রাতের 1 বর্ষ আমাদের মধ্যে কেটে গেল। আমাদের বোন অভয়ার বিচার আমরা পেলাম না। আজ প্রত্যেকটা ঘরে ঘরে আজ থেকে শুরু হয়েছে রাখি পরানো, আগামীকালও সেই রাখি। কিন্তু এই যে রাখি বন্ধন উৎসব, সেটা যেন ম্লান হয়ে যাচ্ছে। কারণ যে উদ্দেশ্যে ভাইরা বোনকে রাখি পরায়, যে তাকে সুরক্ষা দেবে, আজকে সেই বোনরা আমাদের পশ্চিমবঙ্গে টোটাল পুরোপুরি প্রত্যেকটা মানুষ, ঘরের বোনরা, বউরা, কেউ কোথাও নিরাপত্তা নেই। এবং সেই একটা জ্বলন্ত উদাহরণ আমাদের অভয়া। সেই অভয়ার সঙ্গে যে নৃশংস ধর্ষণ এবং খুন, প্ল্যান মাফিক খুন করে সাক্ষী লোপাট এবং মামলাকে ত্বরান্বিত করার জন্য, মানে সাক্ষী লোপাট করার জন্য, মানে সেইভাবে মামলাকে কিভাবে যে নষ্ট করা হয়েছে, তাদের এই এক একটা প্রশাসনিক পোস্টে বসে থাকা রাজ্য সরকারের চাটুকারিতা যারা করে, তাবেদারি যারা করে, সেই প্রশাসন, পুলিশ প্রশাসন, সেই তারা তাদের সুদক্ষতার সঙ্গে সেই প্রমাণগুলোকে লোপাট করে অভয়ার বিচারকে যেন একটা প্রশ্নবোধক জায়গায় এনে দিল। যে আমরা আজকে যে পশ্চিমবঙ্গে বাস করছি, এই পশ্চিমবঙ্গের বোন হিসাবে, শুধু কন্যা হিসাবে তিলোত্তমা আমাদের অভয়া, কিন্তু শুধু ব্যথাটা সবার ছিল না, সবার মধ্যে ছিল। ভারতবর্ষের ইন্টারন্যাশনাল ইস্যু ছিল অভয়া। যে কোনোদিন ভাবতে পারেনি এই অভয়ার বিচার সত্যি পাওয়া যাবে না। যে নৃশংসতার সঙ্গে অভয়া খুন হয়েছে, যে নৃশংসতার সঙ্গে তাকে পাশবিক অত্যাচার চালিয়েছে, সেই খুনিরা আজও সমাজে তারা সগর্বে ঘুরে বেড়াচ্ছে। আর একজন বলির পাঠা, যদি বলা যায় ক্ষুদিরাম কে একজনকে দেখিয়ে দিয়ে তাকে করানোর চেষ্টা করা হচ্ছে। তাদেরকে একটা সাজানো গল্পের মধ্যে ছক করার চেষ্টা করে আসল ক্রিমিনালদের আওতার বাইরে রাখা হচ্ছে। এই লজ্জা একজন মহিলা হিসাবে আমার শুধু না, ভারতবর্ষে পশ্চিমবঙ্গের আমাদের মাতৃভূমির সব মা বোনদের লজ্জা যে আমরা বিচার পেলাম না আজ অভয়ার। যে অভয়ার বিচার, মা বাবা তার সন্তানকে হারিয়ে একটা অতি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা বোন স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়ানো, তার বাবার স্বপ্ন দিয়ে তাকে সযত্নে গড়ে তোলা ডাক্তার তৈরি করেছিল যে সমাজের সেবা করবে, সেই মেয়েকে আজকে তার মা বাবাকে হারাতে হলো শুধু পাশবিক অত্যাচার, ধর্ষণ, সেই ঘটনা তার জন্য। এবং এই ঘটনা শুধু, আমি যদি প্রেক্ষাপটে যাই পিছনে, অভয়া কেন চলে যেতে বাধ্য হলো, সে অনেক কিছু জেনে ফেলেছিল। সে অনেক কিছু জেনে ফেলে সেই জায়গা থেকে প্রতিবাদ করেছিল। আর প্রতিবাদ করলেই তো সেই প্রতিবাদের শাস্তি স্বরূপ নোবেল পুরস্কার পেতে হয়, এক একটা প্রাণ চলে যায়। এর আগেও অনেকে পশ্চিমবঙ্গে প্রতিবাদী আমরা প্রাণ দেখেছি গেছে। অভয়ের সঙ্গে যেটা গেছে, সবকিছু ছাপিয়ে একটা সরকারি প্রতিষ্ঠানে, যে কিনা মানুষকে, আমরা জানি যে ডাক্তাররা মানুষকে বলা হয় মানুষের কাছে ভগবানের দ্বিতীয় রূপ, সেই যেখানে ভগবানের মতন সেবা করে যাদের প্রাণ বাঁচিয়ে তোলে, সেই ডাক্তার আজকে সেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একটা প্রতিষ্ঠান, গভর্নমেন্ট হসপিটাল, সেখানে রাজ্যের
যে সরকারি পোস্টে নাইট শিফট চলছে সেখানে সে নিরাপদ নয়, সেখানে তাকে শিকার হতে হলো পাশবিক অত্যাচারের। এবং সেই মানুষগুলো যারা এক একটা নেকড়ে সমাজে ঘুরে বেড়ায়, লিপ্সা তাদের চরিতার্থ করার জন্য পাশবিক অত্যাচার তার উপর চালিয়ে তাকে নৃশংসভাবে মেরে, আজ সেই জায়গা থেকে আজকে 1টা বছর কেটে গেল। সারা পশ্চিমবঙ্গ কেঁপে উঠেছিল, গর্জে উঠেছিল যে বিচার চাই, বিচার চাই। আজকে অভয়ার বিচার চাই। রাজপথে 9 থেকে 90 পর্যন্ত, তারও উপরে সমস্ত মানুষ সমস্ত কিছু ভুলে একসঙ্গে পায়ে পা মিলিয়েছিল, গর্জে উঠেছিল মশালে, গর্জে উঠেছিল মোমবাতির আলোয়, কালো পতাকায়, কিন্তু পেল না আজও বিচার। অভয়া, তার মা বাবার কোল শূন্য হয়ে গেল। একেবারে দিদি, নবান্ন অভিযান গতকাল রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখলাম এই নবান্ন অভিযানে থাকা সম্ভব নয়। জানালেন আরজি কর আন্দোলনে থাকা অন্যতম যে ডাক্তার, জুনিয়র ডাক্তারদের মুখ দেবাশিস হালদাররা, তারা বলছে তারা এই নবান্ন অভিযানে থাকবে না। দেখুন, ডাক্তারদের যে আন্দোলন হয়েছিল সেই ডাক্তারদের আন্দোলনকে সারা পশ্চিমবঙ্গের মানুষ, নাগরিক সমাজ থেকে সবাই স্বতঃস্ফূর্ততার সঙ্গে সমর্থন করেছিল। তারা ভেবেছিল যে ডাক্তাররা তাদের বোনকে, যে দিদিকে যে হারানোর জন্য তাদের ব্যথা মনায় কিছুতেই ভুলবে না, কারণ এই এক অন্যরূপ আন্দোলন ছিল। কিন্তু এই আন্দোলনকে অন্য মাত্রা দিয়ে দিল দেবাশিস হালদার এবং তাদের সঙ্গে কিছু ডাক্তারদের নিজস্ব স্বেচ্ছাচারিতার ডিসিশন এবং নিজস্ব তাদের যে মতের সঙ্গে, মানুষের মতের সঙ্গে তাদের না মেলা। পুরো সমাজ দাঁড়িয়েছিল, সিনিয়র ডাক্তাররা, ডক্টরস ফোরাম দাঁড়িয়েছিল যে কিছু যদি কেউ সাসপেন্ড হয়, ডক্টরস ফোরামরা সেখানে তারা ঝাঁপিয়ে পড়বে আইনি ভাবে। প্রত্যেকটা অ্যাডভোকেটরা তারা দাঁড়িয়েছিল, আইনি সহায়তা বিনা পয়সায় করবে। বিভিন্নভাবে মানুষ তাদেরকে অর্থ দিয়ে, খাবার দিয়ে, তাদের ইমোশনকে সঞ্চিত অর্থ ভার তুলে দিয়েছিল ছোট ছোট বাচ্চারা, যে আমরাও তোমাদের এতে আছি। কিন্তু সেখান থেকে একটা জায়গাতে দেখা গেল 1 কাপ চায়ে, কিছু সন্ধ্যার অভিযানে নিমন্ত্রণে 1 কাপ চায় তোমাকে চাই, এই 1 কাপ চায় তোমাকে চাইতে ডাক্তাররা যেন কোথায় ভোল পাল্টে গেল। এবং সেই যে ওপেন মিডিয়াতে আলোচনা হবে সেটাও ম্লান হয়ে গেল। যে তেজস্বীভাবে ডাক্তাররা লড়েছিল, সেই তেজস্বী ডাক্তারদের 1 কাপ চাতে কোথায় যেন মিলিয়ে গেল তাদের গর্জন, তাদের প্রতিবাদ, তাদের প্রতিবাদী কণ্ঠ, সব যেন চুপসে গেল। কোথা থেকে কোথায় কি চলে গেল, ভেতরে ঢোকা তাদের মধ্যে যারা ঢুকেছিল এবং বাইরে যারা ছিল তাদের মধ্যেও মতবিরোধ পাওয়া যায়। তারা কিন্তু নিজস্বভাবে ওই 34 জন, ওই 14 জনের ডাক্তারদের আন্দোলন ছিল না, এ ছিল সার্বিকভাবে। আমি নিজে গেছিলাম স্বাস্থ্য দপ্তর ভবনে, একজন 95 বছর বয়সের, আমি একজন শ্রদ্ধেয় ডাক্তার যিনি আজ রিটায়ার হয়ে গেছেন, কিন্তু তার সেই প্রতিবাদ তিনি পায়ে মিলিয়েছেন। আমরা যারা গেছিলাম তাদের সঙ্গে পরিচয় হয়েছে, তারা বলে এসেছিল তোমরা কিন্তু ভেঙে পড়ো না, মেরুদণ্ড সোজা রেখো, আমরা তোমাদের পাশে আছি। তবুও কেন জানি না কিসের ভয়, কিসের জন্য তারা যে সগর্বের সঙ্গে লড়েছিল তারা ভয় পেয়ে গেল, কিসের সঙ্গে কোনো আপোষহীন ভাবে লড়তে পারলো না, সেখানে ম্লান হয়ে গেল। কিছু জায়গায় ম্যাডাম ম্যাডাম বলে সন্তুষ্ট করতে তারা একেবারে ঝাঁপিয়ে পড়লো নিজের জায়গাটাকে। আমরা জানি প্রতিবাদ যারা করে তাদেরকে সেই থ্রেট খেতে হয়, তাদেরকে ভবিষ্যৎ তাদের, কিন্তু তারা জেনে শুনেই কিন্তু ঝাঁপিয়েছিল, যার জন্য মানুষ তাদেরকে যদি আরো জায়গায় উপরে রাখার জায়গায় ভগবানের সঙ্গে তাদের সেই স্থানটা দিয়েছিল, যে তারা জেনে শুনে, যারা জানে আগামী দিনে কিন্তু কোনোভাবে যদি তাদেরকে ট্রান্সফারের ব্যাপার হয় বা তাদের কোনো রোগী যদি তাদের হাতে কোনোভাবে ক্ষতি হয়, তাহলে কতটা ভয়ঙ্কর এই রূপ নেবে আন্দোলনকারী ডাক্তারদের জীবন। তারা কিন্তু জেনে শুনে দাপিয়েছিল বলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ তাদের সঙ্গে কিন্তু সহমত এবং তাদেরকে নায়ক করে দিয়েছিল, দেশনায়ক করে দিয়েছিল। যে তোমরা দরকার হলে, এমন বার্তা শুনেছিলাম, তোমরা এসে আমাদের সরকারকে ফেলে সরকারকে তোমরা তৈরি করো, তোমাদের মতন যুব সমাজকে আজকে প্রজন্মের দরকার। এতটা বড় বড় কথা, মানুষের আবেগের কথা তারা শুনেছিল। তারপরেও তারা 1 কাপ চায়, সুমনের গানে তোমাকে চাইতে সব ভুলে গিয়ে অভয়ার বোনের বাণী সব ভুলে গেল।
দিদি তারা কারণ হিসেবে যেটা বলছে যে এটা যদি কাকু কাকিমা নিজে রাখতেন তাহলে একটা বিষয় ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা একটা প্রকাশ্য জনসভায় তিনি নাকি বলেছেন যে যদি অভয়ের বাবা মা এরকম একটা প্রোগ্রাম ডাকে তাহলে তারা অরাজনৈতিকভাবে যোগদান করবে। ফলে তারা এই বিষয়টাকে বলছে যে মানে জুনিয়র ডাক্তারদের মধ্যে যে দেবাশিস হালদার তিনি বলছেন যে এটা একটা রাজনৈতিক স্টান্ট। দেখুন, প্রথমত বিষয় হচ্ছে এই জায়গাতে বলতে গেলে প্রথমে বলতে হয় এই যে রাজনৈতিক বলে আখ্যা দেওয়া হচ্ছে, এই রাজনৈতিক প্রেক্ষাপটে আখ্যা দিয়েছে দেবাশিস হালদার ডক্টরদের মতন কিছু ডাক্তার। যখন জাস্টিস গাঙ্গুলি গেছিলেন তাকে আমাদের তাকে বলেছিল যে গো ব্যাক স্লোগান, গো ব্যাক গো ব্যাক গো ব্যাক করে কালো পতাকা দেখিয়েছিল। আমাদের অগ্নিমিতা পল দি যখন গেছিল তাকেও গো ব্যাক শুনতে হয়েছিল। অথচ আমরা যখন দেখলাম বিশেষ দলের মীনাক্ষী বোন গিয়ে বসলো, তারপরে আমাদের ফিল্ম সিটির যে যারা রয়েছেন তারা কিন্তু একটা বিশেষ করে 34 বছর ফেলে আসা বামফ্রন্ট সরকারের পিছনে ফেলে দেওয়া রাজ্যকে যে সরকারে যে চলেছিল সেই বামফ্রন্ট সরকারের যে একদম মুখগুলো তারা যখন সামনে গেল তারা কিন্তু বললো না গো ব্যাক, তাহলে রংটা ধরিয়েছিল কিন্তু ডাক্তারদের, দেবাশিস হালদারদের ডাক্তাররা মতন কিছু ডাক্তার তারা কিন্তু নিজেদের স্বেচ্ছাচারিতা, নিজেদের ভেতরের বা ইচ্ছাটাকে শক্তিটাকে রং দিয়ে আখ্যা দিয়েছিল। তখন কিন্তু কোনোভাবে আমরা যারা ভারতীয় জনতা পার্টির সদস্য, আমরা যারা রাজনীতিতে একটা রং, প্রত্যেকেরই কিছু না কিছু রংকে কেউ সাপোর্ট করে, কিন্তু রংকে সাপোর্টের ভুলে গিয়ে আমরা কিন্তু কোনো ঝান্ডা হাতে না নিয়ে আমরা ভারতের পতাকা নিয়ে নেমেছিলাম সবাই। ভারতের লজ্জা কালো ফেটটি মাথায় বেঁধে কালো ব্যাচ লাগিয়ে রেখেছিল। তারা কি বলতে পারবে যে ভারতীয় জনতা পার্টির আন্দোলনের সময় যারা প্রেক্ষাপটে যারা একটা রং থাকে তারা কি কোনোভাবে গেরুয়ার কোনো পতাকা লাগিয়েছে, পদ্ম শিবিরে কোনো পতাকা লাগিয়েছে? না, লাগায়নি। লাগিয়েছে মন থেকে আখ্যাটা দিয়েছে এই ডাক্তারদের, দেবাশিস হালদারের মতন ডাক্তাররা। তারা আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার জন্য প্রথমে রংটাকে চুজ করলো লালের জন্য, তারাই রংটাকে চুজ করেছে। এবং আজকে বিরোধী দলনেতার ক্ষেত্রে যদি বলা যায়, তিনি যখন 1 মাস আগে বলেছেন অভয়ের মা বাবা কিন্তু তার দ্বারস্থ হয়েছেন, তাকে সাপোর্ট করেছেন এবং দ্বারস্থ হয়েছেন এবং তাকে সেই সহযোগী বার্তা দিয়েছেন। তার অভয়ের মা বাবা আপনাদের পাশে তো ছিল, ডাক্তারদের পাশে বরাবর তো তারা বলেছিল। ডাক্তার ফোরাম কি বলেছে প্রথম থেকে যদি আমরা দেখতে চাই, সেখানে ডাক্তার ফোরাম কি অভয়ের বিচারের জন্য কিছু বলেছে? আমাদের বোনের কেন এইভাবে হলো, দোষীদের শাস্তি এইভাবে পেতে হবে, আমরা ধর্ণা দিয়ে উঠবো না যতক্ষণ ওকে না বের করা হবে, তো ধরা হবে। তারা বলেছিল আমাদের এইরকম কমন রুম চাই, আমাদের সিসিটিভির আন্ডারে আনতে হবে, আমাদের মারধর করা চলবে না, আমাদের নিরাপত্তা কোথায়? যে চলে গেল তার জন্য সেই বাণীটা কতটা গর্জে ছিল ডাক্তাররা। যদি দেখা যায় প্ল্যাটফর্মটাকে তারা ইউজ করেছিল তাদের আগামী দিনে তাদের জীবন নিরাপত্তায় যাতে ঘুরে ঘেরাটোপে মেপে রাখা হয়, ফেলে রাখা হয়, নিজেদের জীবনকে সুনিশ্চিত করার জন্য তারা ওই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়েছিল। কিন্তু যে বোনটা চলে গেল, যে মা বাবার মেয়ে চলে গেল, তার বিচারের জন্য ঝাঁপিয়ে পড়ে কোনোভাবে তারা সেইভাবে মরণাত্মক ভাবে আক্রমণ করেনি। তাহলে কিন্তু সরকার, রাজ্য সরকার গত 1 বছর আগে যেভাবে চাপে পড়েছিল, যেভাবে ভেঙে পড়েছিল, যে মাথা নত করতে হবে। কারণ এখানে শুধু ডাক্তার না, প্রত্যেকটা ফোরাম এগিয়ে এসছে ডাক্তারদের সঙ্গে সঙ্গে। সবাই দরকার হলে বলেছিল আমরাও স্তব্ধ করে দেবো কাজ, আমরা পাশে আছি। আমরা দেখেছি, সাধারণ কথা একটা কথা মনে পড়ছে, সিএসসির একটা ডিপার্টমেন্টের কোনো ইউনিয়নের থেকে কারা কারা আন্দোলনে হেঁটেছে রাত জাগতে, তাদেরকে দিয়ে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এরকম হাজার ভুরি ভুরি ঘটনা দেখা গেছে, কিন্তু মানুষ ভয় পায়নি। কলমটা টেবিলে রেখে মানুষ আবেগের টানে বেরিয়ে গেছে না আমাদের তিলোত্তমার বিচারের জন্য। আমরা তিলোত্তমার বিচার চাই, জাস্টিস 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 বলে 9 থেকে 90 আমরা সেখানে একই আওয়াজ তুলেছি। আমরা তিলোত্তমার বিচার চাই। রাত জাগো, পুরো রাতের পর রাত, রাতের পর রাত, সেটা কাজে লাগাতে পারলো না এই ডক্টরসদের কিছু ডক্টর, যারা এই জায়গাটাকে ধরে রাখতে পারলো না। দেবাশিস হালদার এবং তার অ্যাসোসিয়েট যারা যারা আছেন, তারা এটাকে, যারা অল্পেতে মাথা নত করে দিয়েছেন, যারা অল্পেতে গিয়ে কাক ভাজা ভিজে গিয়েও পরের মিটিং এ গিয়েও চায়ের ডাকটাকে ফেলতে পারলো না, ওই চা খেয়ে বেরিয়ে এসেই তাদের সমস্ত কিছু প্রেক্ষাপট পাল্টে গেল আন্দোলনের। এবং তারা
গলার স্বর সেই চাই বলার থেকে চাই হয়ে গেল। সুতরাং এইখান থেকে আজকের 1 বছরের মধ্যে তারা কার্যক্রম কি রেখেছে, 1 বছরের মধ্যে তারা কার্যক্রম কোথা থেকে কিভাবে আওয়াজ তুলেছে। আজকে আমাদের বিরোধী দলনেতা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি সেখানে থেকে যখন আমাদের, তার তো কাজ আমাদের তো সমস্ত যেখানে যেখানে যা কিছু রাজ্য সরকারের ডিসপুট এবং দুর্নীতি হবে সেখান থেকে আওয়াজ তোলা, সেখান থেকে আমাদের শুভেন্দুদা কখনো বলেননি এই আওয়াজ তুলতে এবং পিছু পা হতে। প্রত্যেকটা মানুষের পাশে দেখেছেন উনি, এবং প্রত্যেকটা জায়গায় উনি বলেছেন যে আমি এর শেষ দেখে ছাড়বো। 9 তারিখের আন্দোলন হবেই এবং কোনোভাবে মাথা নত করতে হবে না। 14 তলা আমি পার্সোনালি বলছি, কিছুদিন আগে যখন ওখান থেকে ঘুরে আসি, প্রায় 1 সপ্তাহ আগের থেকে লক আপের মতন বড় বড় গ্রিল তৈরি হয়েছে, আফ্রিকান জন্তু জানোয়ারদের যেন খাঁচায় বন্দি করা হবে সেরকম তৈরি হয়েছে, 7 টাকা ছাড়িয়ে গিয়ে সেখানে। সুতরাং মানুষ ভয় পায় না, 14 তলা ভয় পেয়েছে, তার জন্য 1 সপ্তাহ 10 দিন আগের থেকে গ্রিল তৈরি, ব্যারিকেড তৈরি হয়ে গেছে। কিন্তু জননেতা আমাদের শুভেন্দুদা এবং ডাকে আমাদের ভারতীয় জনতা পার্টি সবাই এই কথা বলেছেন, এবং এটা সারা রাজ্যব্যাপী মানুষের কাছে নাগরিক সমাজ, যেখানে বৃদ্ধ মানুষরা সমস্ত আন্দোলনের পাশে থাকে, প্রত্যেকটা মানুষ আজকে এই নবান্ন অভিযান আগামীকালে প্রত্যেকটা মানুষ ঝাঁপিয়ে পড়বে। ক্ষমতা থাকে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দি বাড়া দিক, এবং দেখা যাক রক্ত কতটা হয়, এবং আমরা আছি, থাকবো কালকে রাজপথে, এবং দেখিয়ে দেব অভয়ের বিচার জন্য আগামী দিনেও আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। ডক্টর দেবাশিস হালদারদের মতন মানুষরা যদি না থাকে, তারা পার্টিকুলার নিজস্ব কিছু রাজনীতি ফায়দা তুলতে তারা থাকুক, কিন্তু তা আমাদের দরকার নেই তাদের, আমরা থাকছি, থাকবো।